হ্যালো স্টুডেন্ট, ইউনিক বিপি সায়েন্স এবং সকলকে স্বাগত। তোমাদের আমি গোলকের পার্ট 1 এবং পার্ট 2 করিয়েছি, তো আজ পার্ট 3 নিয়ে চলে এসেছি। তোমরা মনোযোগ সহকারে এটা করবে, কারণ এখান থেকে আমি আগেই বলেছি অনেকগুলো নাম্বার থাকে, তো মনোযোগ সহকারে না করলে কিন্তু পারবে না। এবং শেষে আমি কয়েকটি ইম্পর্টেন্ট যেগুলো বলে দেবো, কোনগুলো বেশি বেশি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য আসতে পারে এই চ্যাপ্টার থেকে, এবং সেগুলো আসার চান্স অনেকটাই বেশি। প্রথমেই বলে রাখি, আমি তো কোশ্চেন করবো না, তাই আমি জানি না, কিন্তু অ্যাজ এ অভিজ্ঞতা থেকে এতদিন পড়াচ্ছি বা কেমন কোশ্চেন আসছে সেখান থেকে আমি বলে দেবো তোমাদের ইম্পর্টেন্ট কোনগুলো বেশি বেশি। তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে, ভালো লাগলে চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে, কারণ তোমাদের এই সাবস্ক্রিপশন, তোমাদের কমেন্ট আমাকে অনেক এনার্জি দেবে, এবং পরবর্তীকালে অনেক ভালো ভালো ভিডিও আনার জন্য তোমাদের ম্যাথামেটিক্সে আমি এমন এমন ক্লাস নিয়ে আসবো, কেবলমাত্র ওই ক্লাসগুলোই দেখলেই তোমরা কিন্তু 5 নাম্বারের উপরে পেয়ে যাবে, এটুকু গ্যারান্টি আমি দিতে পারি। এই প্রত্যেক ভিডিওগুলো স্কিপ না করে ভালো করে দেখে যাবে, খাতায় অঙ্কগুলো করবে। কোনো সমস্যা থাকলে বা কোনো চ্যাপ্টার তোমাদের প্রয়োজন হলে তোমরা কিন্তু কমেন্টে জানিয়ে দিও। তো আর বেশি কথা নয়, এখন হচ্ছে আমি 7 দাগের অঙ্কটা করাবো, কারণ তোমাদের পার্ট 2-তে 6 পর্যন্ত করানো ছিল। যারা নতুন এসেছো এই ভিডিওতে তাদের বলবো যে পার্ট 1 ও পার্ট 2টা দেখে নিও, তাহলে তোমাদেরই সুবিধা হবে। আর যদি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে এখান থেকেও দেখতে পারো, কিন্তু দেখলে তোমাদের সুবিধা হবে তাই বলে দিলাম। তো দেখো, তোমাদের রয়েছে 7 রয়েছে একটি নিরেট লোহার গোলার ব্যাসার্ধের দৈর্ঘ্য 2.1 সেমি, ওই গোলকের কত ঘন সেমি লোহা আছে। মানে ব্যাসার্ধ দেওয়া আছে, কি চেয়েছে, আয়তন চেয়েছে। হিসাব করে দেখি, এবং ওই লোহার গোলার বক্ষতলের ক্ষেত্রফল নির্ণয় করি। তার মানে কি, লোহার বক্ষতলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, আর কি করতে হবে, আয়তন বের করতে হবে। আশা করি তোমরা যারা আগের ভিডিওগুলো দেখেছো তারা অবশ্যই পারবে, তবুও আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি, এটা তোমরা করবে, না পারলে আমাকে বলবে। দেখো বলেছে কি, ব্যাসার্ধ বলেছে, লোহার গোলার ব্যাসার্ধ বলে দিয়েছে, তাই লিখবে গোলাকাকৃতি লোহার গোলার ব্যাসার্ধ, লোহার গোলার ব্যাসার্ধ আর সমান কত বলা আছে, বলে দেওয়া আছে 2.1 সেমি। 2.1 সেমি, এটা কিন্তু 7 দাগের অঙ্ক, ঠিক আছে। তাহলে ব্যাসার্ধ বলে দিয়েছে, এবারে কি চেয়েছে, আয়তন চেয়েছে। লোহার গোলা কত সেমি, কত ঘন সেমি পাদ লেগেছে, লোহা লেগেছে, তার মানে কি আয়তন বের করতে হবে, ঠিক আছে। তাহলে আয়তন বের করো, আয়তন কি হয়, লোহার গোলার আয়তন, আয়তন সমান কি হয়, গোলকের আয়তন সমান কি হয়, 4/3 পাই আর কি, তার মানে কি 4/3 পাই মানে 22/7, আর মানে কত 2.1 তার কিউব, ঠিক আছে। এত ঘন সেমি উত্তর হবে। কাটাকুটি করো, 4/3 22/7 2.1 2.1 তিনবার হবে, ইন্টু দিয়ে দিয়ে দশমিক গুটে দিয়ে কি হবে, এর জন্য একটা 10, এর জন্য একটা 10, এর জন্য একটা 10 হবে, 7 3 21 হবে, 3 3 কেটে গেল, ঠিক আছে। এরপরে কি করবে, এরপরে সবগুলো গুণ করে দেবে, গুণ করে দিলে কত হয়, এটা তো 88 হবে, ইন্টু 21 ইন্টু 21, 21 21 গুণ করলে 441 হয়, 441 বাই এইটা, ঠিক আছে। এইবার এটা গুণ করবে, তারপরে কত হবে, 400 সাইডে গুণ করে দেখো, 441 ইন্টু 88, 8 একে 8, 4 8 32 2, হাতে 3, 4 8 32 আর 3 35। আরেকবার দেখে নি, 8 একে 8, 8 4 32 2, হাতে 3, 4 8 32 3 35, আবার 8 হবে যেহেতু একই আছে, আবার 2 হবে, 5 হবে, 3 হবে, 8 10 শূন্য হাতে 1, 7 একে 8, 8 3, মানে কত হলো 38808। কতগুলো 10 ছিল, 3টে 10 ছিল, মানে 3 ঘর পরে দশমিক পড়বে, মানে 1 ঘর 2 ঘর 3 ঘর, মানে এইখানে দশমিক পড়বে, তাহলে এত ঘন সেমি। ক্যালকুলেশনটা তোমরা নিজেরাও করে নিতে পারতে,
কিন্তু আমি করিয়ে দিলাম। এরপরে দেখো আয়তন বের করতে হবে। তারপর কি বলেছে যে গোলাটির বক্ষতলের ক্ষেত্রফল নির্ণয় করি। বক্ষতলের ক্ষেত্রফল মানে এরকম লোহার গোলা, তার বক্ষতলের ক্ষেত্রফল মানে পুরোটা নির্ণয় করতে বলেছে। তো লোহার গোলার বক্ষতলের ক্ষেত্রফল কত হবে? বক্ষতলের ক্ষেত্রফল কত? বক্ষতলের ক্ষেত্রফল কি হয়? 4πr²। 4πr মানে কত? 21। আগে লিখে নি 4πr²। 4πr² বর্গ সেমি হয়। এইটা তোমাদের বাড়ির কাজ থাকলো। 4πr²। 4 বসাবে, পাই মানে 22/7, আর এর জায়গায় 2.1 দুবার বসাবে, দুবার গুণ করবে, করে এটা কত হয় এখানে কিন্তু অ্যান্সারটা বের করবে, এত বর্গ সেমি। আর একটা কথা, শেষে কিন্তু উত্তরটা লিখতে পারো। এই যে বলেছে না কত ঘন সেমি লোহার পাদ লাগবে, তাহলে শেষে উত্তর লিখবে যে এত ঘন সেমি, মানে 38.808 ঘন সেমি পাদ কিন্তু লাগবে। তাহলে বোঝা গেছে? তাহলে আয়তনটা বের করলে, বক্ষতলের ক্ষেত্রফল বের করলে, বক্ষতলের ক্ষেত্রফলের তো উত্তরটা লিখতে হবে না, কারণ এটাই চেয়েছে, হয়ে গেল। কিন্তু আয়তন তো চাইনি, কি চেয়েছে? কত ঘন সেমি লোহা লাগবে, অর্থাৎ এই আয়তনটাকে লিখে দিতে হবে যে এত ঘন সেমি লোহার পাত লাগবে। ঠিক আছে, আয়তনটাই ওর কত ঘন সেমি লোহার পাত লাগবে তার সমান, কিন্তু প্রকৃতপক্ষে তোমাকে সেটা লিখে ওকে অ্যান্সারটা ওদের মতন করে দিয়ে দিতে হবে। এই হচ্ছে এই 7 দাগের অঙ্কটা। আশা করি বুঝে গেছে কনসেপ্ট। শুধু এর ক্যালকুলেশনটা তোমাদের দিলাম, তোমরা নিজেরাও হাতে কলমে ক্যালকুলেশন করো একটু। ঠিক আছে, যদি না হয়, এই সূত্রে না মেলে, তাহলে বলো, তাহলে আমি পরে একটা ক্লাস নিয়ে পুরো চ্যাপ্টারটা আমি মধ্যে যেগুলো যেগুলো তোমাদের সমস্যা আছে করিয়ে দেবো। চলো পরের আমি 8 দাগের অঙ্কটা করছি। 8 দাগের অঙ্কটা কি আছে তোমরা পড়ো একটু নিজেরা, যারা বই নিয়ে বসেছো, আর যারা এমনি আছো তারা শোনো, আমি পড়ছি। কি বলেছে যে একটি নিরেট সীসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছে, একটা গোলকের ব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছে। ঠিক আছে, একটা গোলকের কি বলে দিয়েছে? ব্যাসের দৈর্ঘ্য। তার মানে এই পুরোটা বলে দিয়েছে। তাহলে ব্যাসকে কি 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ পাই, অর্থাৎ ব্যাসার্ধ আমার পেয়ে যাবো। কি বলেছে? 14 বলেছে, 14 সেমি। ওই গোলকটি গলিয়ে 3.5 সেমি দৈর্ঘ্যের কতগুলি গোলক তৈরি করা যাবে? ভালো করে শোনো, এই বড় গোলক রয়েছে, এই বড় গোলককে গলিয়েছে, তাপ দিয়ে গলিয়েছে, গলিয়ে অনেকগুলো ছোট গোলক তৈরি করেছে। বড় গোলকটি ব্যাসার্ধ কত আছে? ব্যাস কত আছে? 14 সেমি। তাহলে ব্যাসার্ধ কত হবে? 14/2 মানে 7 সেমি। কনসেপ্টটা বোঝো। ঠিক আছে, আর ছোট গোলকটির কি বলে দিয়েছে? ব্যাসার্ধ বলে দিয়েছে। কত বলে দিয়েছে? 3.5 সেমি। এবারই বলেছে এই কতগুলো ছোট গোলক তৈরি হবে, এটাকে গোলালে কতগুলো ছোট গোলক তৈরি হবে। কনসেপ্টটা এখানেই যে আমি যখন বড় গোলকটাকে গলিয়ে ছোট গোলক তৈরি করছি, তার মানে ছোট গোলকের সবগুলো ছোট গোলক মিলে যা আয়তন হবে এই বড় গোলকটার আয়তনের সমান। তাহলে বড় গোলকটার আয়তন কি হবে? বড় গোলকের আয়তন হবে 4/3πr³, আর এর জায়গায় 7 বসাবো। আর ছোট গোলকের একটার আয়তন কত হবে? 4/3π3.5 এর হোল কিউব। ছোট গোলকের আয়তন হবে। ক্লিয়ার? এবারে বড় গোলক এবং ছোট গোলকের আয়তন তো সমান হবে না, কিন্তু যতগুলো ছোট গোলক আছে তার সবগুলোর আয়তন মিলিয়ে সমান হবে। এবারে কোশ্চেন হচ্ছে কতগুলো ছোট গোলক তৈরি হবে। তাহলে মনে করে নিলাম প্রথম এক্সটি ছোট গোলক তৈরি হবে। তাহলে প্রথমে মনে করে নিই, মনে করি এক্সটি ছোট গোলক তৈরি হবে, ছোট গোলক তৈরি হবে। ঠিক আছে, তাহলে এক্সটি। এবারে বড় গোলকের ব্যাসার্ধ কত? বড় গোলকের ব্যাসার্ধ, ব্যাসার্ধ সমান কত? এটা 8 নম্বর দাগ, 7 ছিল ভুলে, আগেরটা তো হয়ে গেছে 8 দাগ। তো ব্যাসার্ধ সমান কত? দেখো ব্যাস বলে দেওয়া আছে, তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে আমরা ব্যাসার্ধ পাবো, মানে কত? 7 সেমি। ঠিক আছে, অতএব বড় গোলকটির আয়তন বের করতে হবে। আমি এক্ষুনি বলেছি যে আয়তন, এর আয়তন যা হবে এই ছোটগুলো গোলকের সবগুলোর আয়তন মিলিয়ে সমান হবে। তাহলে আয়তন কত হবে? 4/3π7³ অনেকে এখানে আয়তনটা বের করে ফেলে,
বের করে একটা বড় সংখ্যা নিয়েছে, আমি বললো বের করবে না। এটাই হচ্ছে ট্রিক্স। অঙ্ক সবাই করে, অঙ্ক সবাই করতে পারে, অঙ্ক অনেক স্যার করিয়েও দেয়, কিন্তু এই ট্রিক্সগুলো ইউজ করবে। এইগুলো ইউজ করলে পরীক্ষা হলে কি করতে হবে, কম সময় নেমে যাবে এবং কম জটিল ক্যালকুলেশন আসবে, এতে ভুল হওয়ার চান্সও কম থাকবে, ব্রেনের চাপটাও কম পড়বে, টাইমটাও সাশ্রয় হবে। তাই যথেষ্ট সম্ভব আমরা ক্যালকুলেশনটাকে এড়িয়ে যাবে, আগেও বলেছি এখনো বলছি। তাই এটাকে আমি রেখে দেবো, এরকম ভাবেই রেখে দেবো। ঠিক আছে, কেন রেখে দেবো একটু পরে বুঝতে পারবে, কারণ এগুলো কাটাকুটি হয়ে যাবে, তাই রেখে দেবো। কত ঘন সেমি, তাহলে বড় গোলকটির আয়তন বেরিয়ে গেল, ছোট গোলকটির আয়তন বের করবো। তাহলে ছোট গোলকের গোলকের ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ কত দেখো 3.5, সরাসরি দেওয়াই আছে, বইতে দেওয়া আছে, বই থেকে আমি লিখেছি 3.5 সেমি। অতএব ছোট গোলকের আয়তন কি হবে, আয়তন কি হবে, ওই যে 4/3 পাই আর কিউব, আর এর জায়গায় কি হবে 3.5, আর এর জায়গায় ওখানে 7 ছিল, 7 হয়ে গেছিল, এখানে 3.5, এত ঘন সেমি। এবারে দেখো ভালো করে যেটা বলছি, আমি ধরে নিয়েছি এক্সটি ছোট গোলক তৈরি হবে, তাহলে এক্সটি ছোট গোলকের এক্সটি এক্সটি ছোট গোলকের আয়তন কত হবে, একটি ছোট গোলকের আয়তন এত, তাহলে দুটির কত এর থেকে 2 গুণ, তিনটি হলে 3 গুণ, তাহলে এক্সটি হলে কত হবে এক্স গুণ, তাহলে এক্স ইন্টু 4/3 পাই 3.5 এর হোল কিউব, এত ঘন সেমি। তাহলে এক্সটি ছোট গোলকের আয়তন বেরিয়ে গেল, আর বড় গোলকের আয়তন বেরিয়ে গেছে। এবারে দেখো উপরে করছি, নিচে হয়তো দেখা যাবে না, তাহলে এই বড় গোলকের আয়তন যা হবে মানে এটা, আর এই এক্সটি ছোট গোলকের আয়তন যা হবে, মনে করি এক্সটি ছোট গোলক হয়েছে, সমান হবে, কারণ এই বড় গোলকটাকে গলিয়েই কিন্তু এক্সটি ছোট গোলক তৈরি করা হচ্ছে। তার মানে প্রশ্নানুসারে এটা সমান এটা লিখে দেবো, তার মানে কি প্রশ্নানুসারে উপরে এখানে দেখা যাচ্ছে, উপরে প্রশ্নানুসারে কি লিখবো 4/3 পাই 7 কিউব ইজিক্যাল টু 4/3 পাই 3.5 এর হোল কিউব। দেখো এখানে কেন কেটে দিয়েছিলে, এই কারণে, কেন আমি রেখেছিলাম যদি কাটতে পারবো বলে। দেখো 4/3 পাই 4/3 পাই পুরো কেটে গেল। ওকে, এরপরে দেখো 7 এর, আর এখানে সরি একটা ভুল হয়েছে, এখানে এক্সটা লেখা হয়নি, আমি সাইডে এক্সটা লিখে দিচ্ছি, ভালো করে দেখো, এখানে এক্স ছিল, এইখানে সামনে এক্স ছিল, এই সামনে এক্সটা থাকতো, কারণ এই বড় গোলকের আয়তন সমান তো এক্সটি ছোট গোলকের আয়তনের সমান, তাই দুটো সমান হবে। এখানে এক্স লিখতে আমি ভুলে গেছিলাম, সাইডে লিখলাম, ঠিক আছে, কারণ এর পাশে লিখলে সমান চিহ্নের খুব গায়ে চলে আসবে, ঠিক আছে, যাই হোক। তো এক্স আছে, তাহলে এখান থেকে দেখো আমি একটু তোমাদের মুছে দিই একটু, এটা আশা করি হয়ে গেছে এই ছবিটা। তো তাহলে এক্স ইজিক্যাল টু কি হবে, এখান থেকে এক্স ইজিক্যাল টু কি হবে, এখানে কত আছে 7 এর কিউব, ভাজিত এটা আসবে কত 3.5 এর হোল কিউব আসবে। ভালো করে দেখো এক্স ইজিক্যাল টু কত হবে 7 এর কিউব বাই এটা, আর এই এক্সটাকে আমি এর পাশে নিয়ে চলে এসেছি, ঠিক আছে। তাহলে এবার দেখো 7 বাই, আমি লিখতে পারি না রে 7/3.5 এর হোল কিউব, লিখতে পারি তো, মানে দুটোর মাথায় কিউব আছে বলে আমি দুটো মাঝখানে ঢুকিয়ে দিলাম, লিখতে পারি, হ্যাঁ লিখে দিলাম। এরপরে দেখো ব্যাপারটা কি হচ্ছে, 7 দেখো আমি দশমিক তুলে উপরে শূন্য দিতে পারি, দশমিক তুলে শূন্য দিলাম। এবারে দেখো ভেতরে কাটাকুটি করছি, 35 2 70, 35 2 70, তার মানে আমি বলতে পারি না 2 এর কিউব, তার মানে কত 8। ভালো করে দেখো দশমিক তুলে শূন্য উপরে দিলাম, দিতে 7টা 70 হয়ে গেল, আর এখানে 35 হয়ে গেল, 35 2 70। এটা কার মধ্যে হচ্ছে, কিউবের মাঝখানে ব্র্যাকেটের মধ্যে কাটাকুটি হচ্ছে, ব্র্যাকেটটা উঠে যাবে, এখনো ওঠেনি, তাহলে আমার মাঝেই 2 আছে, তাহলে 2 এর উপরে ব্র্যাকেট দিয়ে দিলাম, দিয়ে কিউব দিলাম, 2 এর কিউব মানে 8, তার মানে এক্স কত বেরোলো 8 বেরোলো। অতএব কতগুলি ছোট গোলক তৈরি হবে, 8টি ছোট গোলক তৈরি হবে, লিখে দাও শেষে। অতএব 8টি ছোট গোলক না বলে ওই বলবে 3.5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলক তৈরি হবে। আশা করি বুঝতে পারছো সকলে। কিন্তু কনসেপ্টটা কি, যে একটা বড় গোলক গলিয়ে যতগুলো ছোট গোলক তৈরি করছি, সেই সবগুলো ছোট গোলকের যে আয়তন হবে ওই বড় গোলকটার আয়তনের সমান হবে, স্বাভাবিক ব্যাপার, ওটাকে গলিয়ে তৈরি করছি, ঠিক আছে। তো 8এরটা হয়ে গেল, এরপরে হবে 9এরটা। তোমরা 9এরটা সবাই একটু দেখো, আমি 9এরটা করাবো এখন।
নয়েরটা কি বলেছে? 3 সেমি, 4 সেমি ও 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট 3টি নিরেট তামার গোলক গলিয়ে একটি বড় গোলক তৈরি করা হলে গোলক দুটির বড় গোলকটির ব্যাসার্ধ কত হবে? তাই তো? তো দেখো ভালো করে দেখো, আমার 3টি গোলক রয়েছে, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, 3 সেমি, 4 সেমি, 5 সেমি, এই 3টেকে গলিয়ে একটি বড় গোলক তৈরি করছি। কোশ্চেন হচ্ছে এই বড় গোলকের ব্যাসার্ধ মনে করলাম আর, তাহলে এই আরটা কত হবে? দেখো একই কনসেপ্ট, আগের কনসেপ্টের মতন কনসেপ্ট, এই 3টেকে গলিয়ে যেহেতু তৈরি করেছি, তার মানে এই 3টের আয়তন যা হবে এর আয়তনের সমান হবে। সেই একই কনসেপ্ট, এই 3টের আয়তন বের করব, যোগ করে দেবো, যা হবে প্রশ্নানুসারে এর আয়তনের সঙ্গে সমান করে দেবো, করে দিয়ে আর বের করে নেবো। যদি বুঝতে পারে থাকো খুব ভালো, যদি না বুঝতে পারে থাকো দেখো আমি অঙ্কটা যখন করাচ্ছি তখন কিন্তু দেখতে দেখতে তোমরা বুঝে যাবে। তাহলে 3 সেমি, 4 সেমি ও 5 সেমি লিখে দাও। মনে করি, মনে তো করে নিতে হবে যে বড় গোলকের ব্যাসার্ধ আর, ওটা তো বের করতে হবে। মনে করি বড় গোলকটির ব্যাসার্ধ সমান 8 সেমি, ঠিক আছে? এখন কি লিখবে? 3 সেমি, 4 সেমি, 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট 3টি গোলকের আয়তন, ব্যাসার্ধ বিশিষ্ট বিশিষ্ট 3টি গোলকের, মানে একসঙ্গে 3টি গোলকের আয়তনগুলো আমি যোগ করে লিখে দেবো। ব্যাসার্ধ বিশিষ্ট 3টি গোলকের মোট আয়তন, মোট আয়তন কত হবে? প্রথমটা কত হবে? 4/3 পাই আর কিউব, আর যা কত হবে? 3 কিউব। দ্বিতীয়টা কত হবে? 4/3 পাই 4 কিউব। তৃতীয়টা কত হবে? 4/3 পাই 5 কিউব। তার মানে আমি যদি যোগ সবগুলোর মোট বলে দিয়েছি, মানে সবগুলোর আয়তন কত হবে একসাথে করছি, তাহলে সবগুলো যোগ চিহ্ন দিয়ে দেবো, সমান চিহ্ন দিয়ে এখানে যদি আমি 4/3 পাই কমন নিই কি হবে? 3 কিউব প্লাস 4 কিউব প্লাস 5 কিউব, এত কি হলো? ঘন সেমি। তাহলে আমি কি বের করলাম? এই 3টির মোট আয়তন বের করে নিলাম, ঠিক আছে? এবারে এর আয়তন বের করব, সমান করে দেবো, সেখান থেকে আর বের করব, ঠিক আছে? এবার দেখো বড় গোলকটির আয়তন, বড় গোলকটির ব্যাসার্ধ হচ্ছে আর, তার আয়তন কত হবে? 4/3 পাই ক্যাপিটাল আর কিউব, ঠিক আছে? এত কি? ঘন সেমি। অনেকে কিন্তু চাইবে যে এইখানে যে আয়তনটা মোট বের করে নিতে, ওই যে কমন না নিয়ে এটাকে বের করবে আলাদা করে, এটাকে বের করবে আলাদা করে, এটাকে বের করে আলাদা করবে। অনেক স্কুলে এরকম করাবে, অনেক স্যার এরকম করাবে, কিন্তু তোমরা নিজেরাই ডিসাইড করবে যে কোনটা বেশি সহজ হবে। দেখো কমন নিয়ে নিলাম, আমি যদি এটাকে বের করি অনেকগুলো গুণ করতে হবে, প্রত্যেকটাতে 2-3টে করে গুণ করতে হবে, 3-4টে করে গুণ করবে, 6খানা, 3টিতে 6খানা গুণ করতে হবে, 6খানা গুণ বড় বড়, এক জায়গায় ভুল হলে পুরো গেল 3 নাম্বার কি 4 নাম্বার গেল, ভুল হওয়ার চান্স থাকবে, সময় বেশি যাবে, মাথা বেশি হেডেক পড়বে। তাই আমি এখানে করলাম না, কমন নিয়ে রেখে দিলাম। এখানেও কেন? এর সাথে যখন এটা সমান করব 4/3 পাই 4/3 পাই কেটে যাবে, তাহলে এত কষ্ট করবো কেন আমরা? যাই হোক, তো তার জন্য রেখে দিলাম। এবারে প্রশ্নানুসারে কি করব? এটা সমান এটা লিখতে পারি 4/3 পাই 3 কিউব প্লাস 4 কিউব প্লাস 5 কিউব ইজিক্যাল টু 4/3 পাই আর কিউব। এই 4/3 পাই কেটে দিলাম, এই জন্যই এতক্ষণ রেখে দিয়েছিলাম। আর এক লাইন আছে উপরে করছি, দেখতে নাও পেতে পারো, তার জন্য। দেখো এখানে কি ছিল? তাহলে 3 কিউব ছিল, 3 কিউব কত হয়? 3 × 9, 3 কিউব মানে 3কে 3 বার গুণ, 3 × 9, 9 × 3 = 27 প্লাস 4 কিউব মানে 4 × 4 = 16, 16 × 4 = 64 প্লাস 5 কিউব মানে 5 × 5 = 25, 25 × 5 = 125। ওকে, ইজিক্যাল টু ওখানে কি পড়ে আছে? আর কিউব।
বা যেহেতু আটটাকে বের করবো, আটটাকে পাশে নিয়ে এলাম, বা আর এর কিউব সমান এগুলো যোগ করে দাও, যোগ করলে কত হচ্ছে? 9, 16, 6 হাতে 1, 3, তোমরা যোগ করো। 1, 3, 9, 10, 11, 1 হাতে 1, 2, 216। বা আর ইজিক্যাল টু কি হবে? এই 216কে যেহেতু ঘন ছিল, এটা ঘনমূল হবে, খাঁজে 3 থাকবে। বর্গমূল মানে খাঁজে কিছুই থাকবে না, আর ঘনমূল মানে খাঁজে কত থাকবে? 3 থাকবে। 3-এর মানে কি? 3টে সংখ্যা থেকে একটা সংখ্যা বেরোবে। দেখো এখানে 6 6 গুণ করলে কত হয়? 6 6 36 হয়। আবার 36-এর সঙ্গে যদি 6 গুণ করি কত হয়? 6 36, 6 হাতে 3, 3 6 18 একে 21, 216। তার মানে 216 মানে কি? 3টে 6 গুণ করলে কিন্তু 216 হচ্ছে। 6 6 গুণ করলে 36, মানে 36-এর মধ্যে দুটো 6 রয়েছে, আবার তার সঙ্গে 6 গুণ করছি, তবে 216 হচ্ছে। মানে 3টে 6 গুণ করলে 216 হয়। তার মানে এখানে 3টে 6 থেকে একটা একটা বেরোবে, কারণ যেহেতু ঘনমূল, বর্গমূলের দুটো থেকে একটা বেরোয়, আর ঘনমূল হলে 3টে থেকে একটা বেরোয়। তাহলে এখানে 3টে 6 আছে, তাহলে এখানে আমি 3টে 6 আমি লিখতেই পারি। তোমাদের জন্য ভেঙে লিখছি, নালে লেখার কথাই ছিল না। তাহলে 3টে থেকে একটা বেরোবে 6, তাহলে আর কত বেরোলো? 6। তাহলে ওই গোলকটির, বড় গোলকটির, যেটা মনে করেছিলাম ব্যাসার্ধ 8 সেমি, সেটা কত হবে? তাহলে লাস্টে উত্তরটা লিখে দেবে যে বড় গোলকটির, অতএব বড় গোলকটির ব্যাসার্ধ সমান আর জায়গা কত? 6 সেমি। বোঝা গেছে? আশা করি সকলে বোঝা গেছে অঙ্কটা। তোমাদের রেসপন্স তো পাচ্ছি না, যেহেতু অফলাইনে নয়, এটা ক্লাস তেমন করে নয়। তাই তোমরা যদি কোনো সমস্যা হয় তো কোনো কমেন্ট করে জানাবে, এছাড়া তো কোনোভাবে তোমাদের সঙ্গে যোগাযোগ সম্ভব নয়। আর এটা ভালো করে বুঝে নেবে। কোনো জায়গায় যদি বুঝতে একটু সমস্যা হয়, ওটাকে পিছিয়ে পিছিয়ে, হ্যাঁ, একটু পিছিয়ে পিছিয়ে বারবার দেখবে, দেখবে ওর মধ্যে উত্তরটা রয়েছে, বুঝে যাবে ভালো করে। ঠিক আছে? তো চলো 10-এরটা করা যাক। 10-এরটা কি বলেছে? তোমরা যেহেতু এতগুলো অঙ্ক করলে বা আমি করালাম, তাই যেটা তোমরা বুঝতে পারবে ভাববো, খুব সহজ ভাববো, সেটা কিন্তু আমি স্কিপ করে যাব। 10-এরটা কি বলেছে? 10-এটা বলেছে একটি অর্ধ গোলক আকৃতি, এখানে আর গোলক নেই, অর্ধ গোলক বলে দিয়েছে। গম্বুজ, গম্বুজ মানে কি হয় বলতো? এরকম, এরকম অর্ধ গোলক আকৃতি গম্বুজ। আগেরটা মুছে দিই, তোমরা আবার ভুল করে ভাববে। আর দাগ নম্বরটা চেঞ্জ করে দিই, 10-এরটা করে দিই। ঠিক আছে? অর্ধ গোলক আকৃতি গম্বুজ, গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য কত বলা আছে? 42 সেমি। ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য বলে দেওয়া আছে। গম্বুজটি ওপরিতল রং করতে প্রতি বর্গমিটার 35 টাকা হিসাবে কত খরচ হবে? তাহলে এই গম্বুজের ওপরিতলটা রং করবে, তার মানে কোন তলটা? এই বক্রতলটা। ঠিক আছে? এই বক্রতলের ক্ষেত্রফল কি হয়? পুরো 4 পাই আর স্কয়ার, তাহলে অর্ধেকটা কি হবে? 2 পাই আর স্কয়ার। এই 2 পাই আর স্কয়ার বের করব, বের করে তার সঙ্গে কত গুণ করে দেবো? 3 মানে সরি 35 টাকা গুণ করে দেবো। চলো করে ফেলা যাক অঙ্কটা। কি করে করবে? তাহলে গম্বুজটির ব্যাস, অর্ধ গোলকাকৃতি, গোলকাকৃতি গম্বুজটি, তাই তো? গম্বুজটির ব্যাস কত দেওয়া আছে? 42 সেমি। 42 সেমি নয়, সরি, 42 ডেসিমিটার দেওয়া আছে। 42 ডেসিমি, ডেসিমি। অতএব অর্ধ গোলকাকৃতি গম্বুজটির ব্যাসার্ধ কত হবে? আর সমান কত হবে? 42/2, মানে 21 সেমি, 21 ডেসিমি হবে। অতএব অর্ধ গোলকাকৃতি গম্বুজটির পার্শ্ব তলের ক্ষেত্রফল কত হবে? পার্শ্ব তলের ক্ষেত্রফল কত হবে? এই যে এটা 2 পাই আর স্কয়ার, 2 পাই আর স্কয়ার। আর গম্বুজের এই এই যে এটা তো ভূপৃষ্ঠের সঙ্গে চিপকে আছে, লেগে আছে, তাহলে একে তো রং করতে হবে না, তাহলে এটা তো বের করার দরকারই নেই, তাই এটাকে বাদ। তাহলে কি 2 পাই আর স্কয়ার, 2 পাইয়ের জায়গায় 22-এর 7, আর কত? 21, 7 3 21, এটা খুব সহজ ছিল, তোমরা নিজেরা করলে ভালো হতো, তাই করে দিচ্ছি আমি। এটা কত হবে? 44 ইন্টু 3, 3 4 12 2, হ্যাঁ
3 4 12 2 হাতে 1, 3 4 12 আর 1 13, 3 4 12 2 হাতে 1, 12 1 13, এত কি ডেসি বর্গ ডেসিমি, সরি বর্গ ডেসিমি। ঠিক আছে, তাহলে গম্বুজটির পার্শ্বতলের ক্ষেত্রফল বেরোলো। এবারই এই ছবিটা তোমাদের রাখা দরকার নেই, আর বুঝে গেছো। পার্শ্বতলে কি বেরোলো, ক্ষেত্রফল বেরিয়ে গেল। এবারে কি বলেছে, প্রতি বর্গমিটার। মজাটা এখানে, এটা তো বের করলাম, এটা কিসে বের করলাম, বর্গ ডেসিমিটারে। এবারে এটাকে মিটারে, বর্গ মিটারে নিয়ে যেতে হবে, কারণ প্রতি বর্গ মিটার 35 টাকা খরচ হচ্ছে। তাহলে আমি এটাকে বর্গ মিটারে না নিয়ে গেলে 35 গুণ করলে ভুল হয়ে যাবে, তাহলে এখানে বর্গ মিটারে নিয়ে যেতে হবে। তাহলে ভালো করে দেখো, কিলো হেক্টর ডেকা, দেখো তোমাদের এখানে কি হয়েছিল 2 পাই আর স্কোয়ার, তো 2 পাই 87, আর আর স্কোয়ারটা বলা হয়নি এখানে, এটা বলতে বলতে আমি মিস্টেক করে গেছি। দেখো 21টাকে দুবার লিখতে হবে, তো 21 আছে না, 21টাকে দুবার লিখতে হবে, ওই জন্য বলি এত কম বেরোয় কেন, এত কম তো বেরোনোর কথা না। যাই হোক, তাহলে 7 3 21, 3 থাকছে, আর 21 কিন্তু আরো একটা রয়েছে। তাহলে দেখো এই উত্তরটা হবে না, এটা একটু দেখে নাও তোমরা। এটা কত 44 হবে, 44 সঙ্গে 3 গুণ করেছিলাম, কিন্তু 3 হবে না, কেন 60 এটা 21 ছিল। তাহলে গুণ করে কত হবে, 3 একে 3, 3 দিয়ে 6, মানে 63 কিন্তু এর সাথে গুণ হবে। ঠিক আছে, তার মানে 63 এর সঙ্গে 44 গুণ করলে কত হয় একটু লিখে না যাক। 4 3 12 2 হাতে 1, 4 6 24 একে 25, তাই তো, 4 3 12 2 হাতে 1, 4 6 24 একে 25, আবার 2, আবার 5, আবার 2, 2 7 7 2, এটা হলো। তাহলে 2 7 7 2 কি বর্গ ডেসিমি, কিন্তু এটাকে কি করতে হবে, মিটারে করতে হবে। যেটা বলেছিলাম যে এটাকে মিটারে করতে হবে, কেন মিটারে করতে হবে, বর্গ মিটারে করতে হবে। কেন বর্গ মিটারে করতে হবে, কারণ ওখানে বলেছে প্রতি বর্গ মিটার কত টাকা, ওইভাবে বলে দিয়েছে না। তাহলে দেখো ডেসিমিটার থেকে মিটারে গেলে কি করতে হয়, কিলো হেক্টর ডেকা মিটার, ডেসি ক ঘর, কিলো হেক্টর ডেকা মিটার ডেসি, তাহলে ডেসি থেকে মিটারে আসি ক ঘর, এক ঘর পিছিয়ে আসি, কিলো হেক্টর ডেকা মিটার ডেসি। তাহলে ডেসি থেকে মিটারে করলে এক ঘর পিছিয়ে আসছি, তার মানে কি 10 দিয়ে ভাগ করা উচিত, 10 দিয়ে ভাগ করা উচিত, কিন্তু যেহেতু বর্গ আছে দুটো 10 দিয়ে ভাগ করবো, মানে 100 দিয়ে ভাগ করতে হবে। ভালো করে শোনো, বর্গ আছে মানে কি, আমার যে বর্গ মানে কি দুবার গুণ, এই দেখো আর স্কোয়ার বর্গ মানে দুবার গুণ হয়েছে, তাহলে এই দুবার থেকে দুটো দুটো 21টাকে তো আমার ডেসিমিটার থেকে মিটারে নিয়ে আসতে হবে। তাই একটা ডেসিমিটার থেকে মিটারে নিয়ে এলে কত করতে হবে, 10 দিয়ে গুণ, আবার একটা ডেসিমিটারকে মিটারে কি করতে হবে, 10 দিয়ে গুণ করতে হবে। অর্থাৎ বর্গ আছে মানে দুবার করে 10 গুণ করতে হবে। ভালো করে শোনো ব্যাপারটা, ডেসিমিটার থেকে মিটারে আলে 10 দিয়ে গুণ করতে হয়, যেহেতু বর্গ আছে তাই দুটো 10 দিয়ে গুণ করতে হবে, কারণ বর্গ মানে 2। ঠিক আছে, গুণ নয়, ভাগ করতে হবে। ঠিক আছে, ডেসিমিটার থেকে মিটারে এলে কত করতে হয়, ভাগ করতে হয়। পিছনের দিকে আসি, 10 দিয়ে ভাগ করতে হয়, কিন্তু বর্গ আছে বলে দুটো 10 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, মানে 100 দিয়ে ভাগ করতে হবে। তার মানে আমি যেটা বলতে এলাম, বর্গ ডেসিমিটার থেকে মিটারে এলে আমাকে দুটো 10 দিয়ে ভাগ করতে হবে। বাই 100 করলাম মানে দুটো 10 দিয়ে ভাগ করলাম মানে 100 দিয়ে ভাগ করলাম, তাহলে কি হয়ে গেল, বর্গ মিটার হয়ে গেল। ঠিক আছে, সমান করলে কত হবে, 27.72, 0.2 ঘর সরে আসবে, এত বর্গ মিটার। ক্লিয়ার। এবারে দেখো প্রতি বর্গ মিটার কত করে খরচ হয়েছে, প্রতি বর্গ মিটার মানে কি, এক বর্গ মিটার কত টাকা খরচ হয়েছে, 35 টাকা করে খরচ হয়েছে। তাহলে এত বর্গ মিটার কত খরচ হবে, এর সঙ্গে 35 টাকা গুণ হয়ে যাবে। অতএব অর্ধ গোলকাকৃতি গম্বুজটি রং করতে করতে খরচ হবে, ঠিক আছে, কত, ওই 27.72 ইন্টু 35। ঠিক আছে, তোমরা এই গুণটা করো, গুণটা করে তোমাদের কত উত্তর হয় তোমরা নিজেরা বইয়ের সঙ্গে কিন্তু মিলিয়ে নেবে। ঠিক আছে।
তাহলে কত হয়েছে? হয়েছে 970.20 টাকা। ঠিক আছে, তা কত হয়েছে? 970.20 টাকা এটা খরচ হয়েছে। এটা উত্তর হতে পারে বা এমনও থাকতে পারে 970 টাকা 20 টাকা মানে 20 পয়সা। 20 পয়সা কোনটা উত্তর আছে তোমরা দেখে নেবে। ঠিক আছে, তো 9এরটা 10এরটা হয়ে গেল। এবারে 11টা হবে। 11টা হবে তোমাদের। 11টাতে কি আছে দেখো, একটি ধাতুর পাত থেকে তৈরি দুটি ফাঁপা গোলকের ব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছে। দুটি ফাঁপা গোলকের, গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতু লেগেছে তার অনুপাত কত। দেখো গোলকটি ফাঁপা, আমি এটা বলে বেরিয়ে যাবো, তোমাদের কাজ থাকবে এটা তোমরা পারো কিনা আমি দেখবো। তোমরা সবাই কিন্তু করে এটা অবশ্যই কমেন্ট করবে। ঠিক আছে, এবং শেষে আমি তোমাদের এই চ্যাপ্টার থেকে কি কি সাজেশন হয় আমি লাস্টে বলে দিচ্ছি, কোনটা কোনটা ইম্পর্টেন্ট আসতে পারে, বেশি ইম্পর্টেন্ট আসার চান্স খুব বেশি। যাই হোক, তোমরা এই 11টা করাবো, কনসেপ্টটা বলে দেবো, তোমরা কিন্তু নিজেরা করবে ক্যালকুলেশনটা, না পারলে আমাকে বলবে। ঠিক আছে, কি রয়েছে বলেছে, দুটি গোলকের ব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছে 21 সেমি ও 17.5 সেমি। সেই গোলকের কত ধাতু লাগবে, ধাতু লেগেছে তাদের অনুপাত বের করো। দেখো গোলক দুটো ফাঁপা বলেছে, কি বলেছে? ফাঁপা। তাহলে ফাঁপা গোলক, এই যখন দুটো গোলক আছে ফাঁপা গোলক, এর কত বলেছে? বলেছে এর ব্যাস বলে দিয়েছে 21, তাহলে ব্যাসার্ধ কত হবে? 21/2 হবে। এর ব্যাসার্ধ মনে করলাম R1 সমান 21/2, এর ব্যাসার্ধকে মনে করলাম R2, এর ব্যাস বলেছে কত? 17.5। কত বলেছে? 17.5। তাহলে ব্যাসার্ধ কত হবে? 17.5/2। দুজনের ব্যাসার্ধ কিন্তু পেয়ে গেলাম, দুজনের ব্যাসার্ধ কিন্তু পেয়ে গেলাম। এবারে বলছে কত পাদ লেগেছে তাদের অনুপাত। তার মানে কি বের করবো? আয়তন বের করবো না ক্ষেত্রফল বের করবো? এটাই তোমাদের কনফিউশন। কিন্তু যেহেতু পাদ লেগেছে বলেছে, সাধারণত পাদ লেগে বললে কি বের করতে হয়? আয়তন বের করতে হয়। কিন্তু এক্ষেত্রে যেহেতু ফাঁপা গোলকটি, ভালো করে শোনো কথাটা, যেহেতু গোলকটি ফাঁপা তার আয়তন কি আছে? ভেতরে কিছু মেটালাইজ নেই তো, লোহা পা কিছু নেই তো। তার মানে কি, এর পার্শ্বতলের ক্ষেত্রফলটা বের করতে হবে। তাদের অনুপাত করলে কি পেয়ে যাবো? এদের আমি কত ধাতু লেগেছে তাদের অনুপাতটাই পেয়ে যাবো। তার মানে এর পার্শ্বতলের ক্ষেত্রফল কি হবে? 4πr², মানে 21/2 এর হোল স্কোয়ার। আর এর পার্শ্বতলের ক্ষেত্রফল কত হবে? 4/4π 17.5 এর হোল স্কোয়ার। ঠিক আছে, এবারে সরাসরি আমি করছি, তোমরা কিন্তু লিখে লিখে করে নিও এটা, যে এর ব্যাসার্ধ এত, এর ক্ষেত্রফল এত। দ্বিতীয় গোলকটি, এটা প্রথম গোলক বলবে, দ্বিতীয় গোলক বলবে। প্রথম গোলকটি ব্যাসার্ধ এত, ক্ষেত্রফল এত। দ্বিতীয় গোলকটি ব্যাসার্ধ এত, ক্ষেত্রফল এত। অর্থাৎ প্রথম গোলক ও দ্বিতীয় গোলকের অনুপাত, ক্ষেত্রফলের অনুপাত, এটা ইস টু এটা। এরপরে কাটাকুটি করে নেবে। কি কাটাকুটি? এর 4π চলে গেল, ব্যাস। এবারে কি হবে? 21 স্কোয়ার মানে কত? 441/4 ইস টু, এখানে 400 হবে। আর 17 স্কোয়ার, 17.5 এর স্কোয়ার তো তোমাদের মাথায় আসছে না, মনে নেই, সমস্যা নেই। 17.5 দুবার লিখে ফেলো, 17.5 দুবার লিখে ফেলো। এটাও 21 দুবার লিখে দিতে পারতো, কোনো সমস্যা ছিল না। এবার দেখো 4 কেটে গেল, উড়ে চলে গেল, তাই তো। তাহলে কি হবে? 441। আচ্ছা ঠিক আছে, তোমার 441 না লিখে এরকম লিখো, 21 × 21, তোমাদের সুবিধা হয় বুঝতে। গুণ করবে না, গুণ করে বড় করে করবে না, যদি মাথায় চলে আসে তো করে দেবে, কিন্তু এত সহজে করবে না। গুণ করতে সময় লাগবে, ভুল হতে পারে, রেখে দেবে। কেন? কাটাকুটি চলে যাবে, দেখো কাটাকুটি চলে যাবে। 21 × 21 তো এখানে আছে, এখানে কত আছে? 17.5, দশমিক তুলে দিয়ে 10 আসবে। আবার 17.5 ছিল, দশমিক তুলে দিয়ে 10 আসবে। ঠিক আছে, এবারে দেখো 7 × 3 = 21, এখানে কাটলে 7 দিয়ে কাটলে, 7 দিয়ে 14, 17 থেকে 14 বাদ দিলে 3 হয়, 3 আর 5 কত হয়? 35। 17 7 5 35, 7 5 35, এটা তাই হবে, 25 হবে। এই কাটলে এই 7, এখানে 7 দিয়ে কাটলাম, 3 হলো, 25 হলো। মানে এটা কেটে এটা 25 করলাম, 7 দিয়ে কেটে এটাকে 7 দিয়ে কেটে এটা 25 করলাম। ঠিক আছে, তাহলে এখানে কত থাকলো? 9 থাকলো। আর এখানে 5 দিয়ে 10, সরি 5 দিয়ে দেবো বলছি, 5 দিয়ে 10, এখানে 5 × 5 = 25, 5 দিয়ে 10, 5 × 5 = 25।
ঠিক আছে, এখানে কত দেখালো 5 আর 5 গুণ করলো কত 25 বাই 2 আর 2 গুণ করলো 4। তাহলে যেহেতু নিচে 4 রয়েছে 5/4 রয়েছে, তাহলে এই 4টাকে তুলতে হবে, 4টাকে রাখা যাবে না। তার মানে উভয় পক্ষে এ পাশেও 4 দিয়ে গুণ করবো, এ পাশেও 4 দিয়ে গুণ করবো, তাহলে 4টা থাকবে না। এবার 4 দিয়ে গুণ করলে কত হচ্ছে 4 নং 36 ইস্টু, এবার 4 দিয়ে গুণ করলে কি হচ্ছে 4 4 কেটে যাচ্ছে, মানে 25 পড়ে থাকছে। তার মানে উত্তর কি হবে, এটাই উত্তর, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এটাই হচ্ছে অ্যান্সার যে 36:25। তো তোমাদের লিখে করতে হবে, ঠিক আছে। কি লিখে করতে হবে, যে প্রথম গোলকটি ব্যাসার্ধ এত, প্রথম গোলকটির ক্ষেত্রফল এত, দ্বিতীয় গোলকটি ব্যাসার্ধ এত, দ্বিতীয় গোলকটির ক্ষেত্রফল এত, লিখে নিলে লিখার পর লিখবে অতএব তাদের অনুপাত সমান এইটা, পুরোটা ক্যালকুলেশন। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। ব্যাস, এরপরে মাইক্রোফোন কাজ করছে, ঠিক আছে। এরপরে তোমাদের 12টা আছে, 12টা তোমরা পড়ো, আমি করে দিচ্ছি এক্ষুনি, যদি নিজে পারো তো খুব সুন্দর। 12টা কি বলেছে, একটি ধাতব গোলকের উপরিতল এমন ভাবে কেটে নেওয়া হলো, ভালো করে পড়বে অঙ্কটা কিন্তু, কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্ষতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক, কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট নতুন গোলকের আয়তনের অনুপাত নির্ণয় করো। ভালো করে দেখো, বলেছে একটা গোলক, বড় গোলক, সেই গোলকের ভেতরে এরকম গোল করে কেটে নিয়েছে, গোল করে কেটে নিয়েছে, কেটে একটা গোলক বের করেছে, এরকম গোল করে কেটে একটা গোলক বের করেছে। আমি যেমন এত ছোট নয়, আর একটু বড় হবে, কারণ অর্ধেক বলেছে। ওটি বলেছে এই বড় গোলকের ব্যাসার্ধ মনে করলাম ক্যাপিটাল আর, আর ছোট গোলক যেটা কেটে নেওয়া গোলকে তার ব্যাসার্ধ মনে করলাম স্মল আর। এবার এটা কি বলেছে, যে এর যে ক্ষেত্রফল, এর ক্ষেত্রফলের কি অর্ধেক, মানে এর ক্ষেত্রফল যদি হয়, কত ক্ষেত্রফল হয় 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার, আর এর ক্ষেত্রফল কি হবে 4 পাই স্মল আর স্কোয়ার। এটি বলছে এই ক্ষেত্রফলটা অর্ধেক করলে এটা পাবো, এই ক্ষেত্রফলটা অর্ধেক করলে এটা পাবো, মানে কি 4 পাই স্মল আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার বাই 2। এটাই বলেছে যে কেটে নেওয়া গোলকটি, এটা কেটে নেওয়া গোলকটির ক্ষেত্রফল বড় গোলকটির ক্ষেত্রফলের অর্ধেক বলে দিয়েছে। এখান থেকে দেখো আমি এটা নিজে পাচ্ছি, 4 পাই কেটে গেল, কেটে গেল, 2r স্কোয়ার সমান কি পেলাম ক্যাপিটাল আর স্কোয়ার, ঠিক আছে, বা ক্যাপিটাল আর সমান কি হবে এর বর্গমূল, কার 2r স্কোয়ারের বর্গমূল, আর স্কোয়ারের বর্গ করলে তো আর বেরিয়ে আসে, কিন্তু √2 থেকে যায়, এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে রাখো। ঠিক আছে, তাহলে প্রথমে কি লিখবে, আমি এটা লিখে দিচ্ছি, এই অঙ্কটা কিন্তু ঘোরানো আছে, লিখে দিচ্ছি। মনে করি, মনে করি বড় গোলকটির ব্যাসার্ধ সমান ক্যাপিটাল আর একক, ওকে, এবং একটু মুছে দিলাম জাস্ট, এবং ছোট গোলকটির ব্যাসার্ধ সমান স্মল আর একক। ঠিক আছে, এরপরে কি লিখবে, প্রশ্নানুসারে, প্রশ্নানুসারে এটা, প্রশ্নানুসারে এটা, এটা বলে এই 1 নম্বর দিয়ে রাখলাম। ঠিক আছে, এটা বলে দিয়েছে। তারপরে কি বলেছে, কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট নতুন গোলকের আয়তন অনুপাত, তাহলে দুটোর আয়তন বের করতে হবে। কার আয়তন বের করতে হবে, এটার আয়তন বের করতে হবে, আর এটার আয়তন যেটা অবশিষ্ট পড়ে আছে, কেটে নেওয়ার পরে যেটা অবশিষ্ট পড়ে আছে তার আয়তন। ঠিক আছে, তাহলে কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট নতুন গোলকের আয়তন, তাহলে কেটে নেওয়া অংশের আয়তন কত, কেটে নেওয়া অংশের আয়তন, ভালো করে দেখবে, এর আয়তন কত ছিল বলতো, আগে কত ছিল বলতো, যখন কাটা হয়নি তখন কত ছিল, নিশ্চয়ই ছিল 4/3 পাই ক্যাপিটাল আর কিউব ছিল। ঠিক আছে, আর কেটে নেওয়ার পর তাহলে আয়তন কত হয়েছে, কিছু কমে গেছে, কতটা কমে গেছে, তাহলে বিয়োগ করলাম কতটা কমে গেছে,
যতটা এর আয়তন ততটাই কমে গেছে, কারণ এইখান থেকে তো কেটে নিয়ে বের করেছি। তাহলে এ যতটা আয়তন ততটাই এর আয়তন কমে গেছে। তাহলে এর আয়তন কত? 4/3 পাই স্মল আর কিউব। তাহলে এটাই কিন্তু কেটে নিয়েছি। তাহলে এর এখন আয়তন এত ছিল আগে, এর আয়তন কেটে নেওয়ার পরে এর আয়তন কত হয়েছে? এটা মাইনাস এটা। বোঝা গেছে? এরপরে কি? নতুন গোলকের আয়তন। নতুন গোলকের আয়তন, নতুন গোলকের আয়তন অলরেডি তোমার বুঝতে পারো নতুন আয়তন কি হবে। এটাই তো নতুন গোলকের আয়তন ছিল, 4/3 পাই স্মল আর কিউব। বোঝা গেছে? তাহলে এই দুটোর অনুপাত বের করতে হবে, এই দুটোর অনুপাত আমাদের বের করতে হবে। ঠিক আছে? নিচে হয়তো দেখা যাচ্ছে না, আমি ওপরে বা আমি ছবিটাকে মুছে দিয়ে আমি তোমাদের পিকচারটাকে মুছে দিয়ে আমি আমি এখানে করে দিচ্ছি অঙ্কটা, কারণ অঙ্কটা আরেকটু এগোবে। তাহলে এদের আয়তনের অনুপাত কি হবে? তাহলে যেটা লেখা আছে বই থেকে কথাটা নাও, কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট নতুন গোলকের আয়তনের অনুপাত লেখো। কেটে নেওয়া গোলকের আয়তনের সাথে নতুন গোলকের আয়তনের অনুপাত সমান। এই যে কথাটা লিখলাম, এই কথাটা কিন্তু বই থেকে হুবহু তোমরা কপি করবে। আমি লিখতে গিয়ে হয়তো দু একটা টার্ম বই থেকে বাদ গেল, হয়তো তোমরা করবে, এরকম এগুলো সমস্যা নেই, কিন্তু ওই কথাটা সেন্টেন্সটা ওখান থেকে নেবে। কেটে নেওয়া গোলকের আয়তনের সাথে নতুন অবশিষ্ট কথাটা ছিল মনে হচ্ছে, এটা লিখবে, অবশিষ্ট কথা লিখবে, অবশিষ্ট। ঠিক আছে? গোলকের আয়তন কত হবে? এটা ইস টু এটা 4/3 পাই ক্যাপিটাল আর কিউব মাইনাস 4/3 পাই স্মল আর কিউব ইস টু 4/3 পাই স্মল আর কিউব। এখান থেকে 4/3 পাই কমন নাও। সেই বললাম একই রকম ব্যাপারটা, কমন না ব্যাপার। দেখো শর্টকাট কিন্তু করছি না, কিন্তু আমরা ক্যালকুলেশনে কায়দা করে কিন্তু কম করছি। ক্যালকুলেশন জটিলতাটা কম আসছে, তাহলে সহজে আমরা করতে পারবো। ঠিক আছে না? ক্যাপিটাল আর কিউব মাইনাস স্মল আর কিউব ইস টু 4/3 পাই স্মল আর কিউব। 4/3 পাই 4/3 পাই উড়ে চলে গেল। তাহলে কি পড়ে থাকলো? স্মল আর কিউব, সরি ক্যাপিটাল আর কিউব স্মল আর কিউব ইস টু স্মল আর কিউব। ঠিক আছে? এবারে দেখো আর একটু বাকি আছে স্টেপ। এখান থেকে কি পেয়েছি আমরা? ক্যাপিটাল আর সমান কি পেয়েছি? 2r², 2r², না সরি 2r², তারপরে লাস্টে কত পেয়েছি? বর্গমূল করে r√2, r√2। ক্যাপিটাল আর সমান কত পেয়েছি? r√2। এখানে বসিয়ে দেবো, এইটা এখানে বসাবো। তাহলে আর এর কিউব কত হবে? r√2। ক্যাপিটাল আর সমান কত ছিল? r√2। ভালো করে দেখো, r√2, r√2 হোল কিউব মাইনাস আর কিউব ইস টু আর কিউব। ক্লিয়ার সকলের? আশা করি বুঝতে পেরে গেছো। আমি বারবার বলছি, কেউ যদি বুঝতে না পাও না, আমি তো বারবার পিছিয়ে দেখে নেব, তাহলে বুঝতে পেরে যাবে। ঠিক আছে? এবার দেখো আর এর কিউব করলে কি হবে? স্মল আর এর কিউব করলে আর কিউব হয়ে গেল √2 কিউব। √2 কিউব মানে দেখো 3 বার √2 গুণ, 2 বার গুণ করে তো 2 হয়, আর সাইডে √2। ভালো করে দেখো, 2 বার গুণ করলে 2 হয়, আর √2 বেচারা একা পড়ে আছে, মানে কি 2√2। আর কিউব ইন্টু 2√2, এইটুকুটা হলো মাইনাস আর কিউব ইস টু আর কিউব। এইখান থেকে দেখো আর কিউব কমন যাচ্ছে, তাহলে 2√2 মাইনাস 1 পড়ে আছে এখানে, আর এখানে আর কিউব আছে। এই আর কিউব উভয় পাশ থেকে কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো? 2√2 মাইনাস 1 ইস টু কিছু নেই মানে 1 আছে। তাহলে এটাই হচ্ছে তোমাদের উত্তর। বোঝা গেছে? আশা করি বুঝতে পেরেছো। এটাই হচ্ছে তোমাদের উত্তর। অঙ্কটা কিন্তু ভালোই ঘোরানো ছিল, একটু বারবার করে দেখে নিও। না বুঝতে পারলে বলো, আমি নতুন ভাবে অন্য স্টাইলে বুঝিয়ে দেবো অন্যভাবে তোমাদের। ঠিক আছে? 14 দাগেরটা দেখো, 14 দাগেরটা, 14 বলছি 13 দাগেরটা খুব তাড়াতাড়ি করবে, অনেক বড় হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করো। 14 দাগের 13 দাগেরটা, এটা কত হলো? এটা 12 দাগের ছিল না? এটা 12 দাগের ছিল, তোমরা দেখিনি, এটা কিন্তু 12 দাগের। 11 দাগেরটা আগের দেওয়া ছিল। ঠিক আছে? এটা 12 দাগের ছিল। 13 দাগেরটা দেখো, 13 দাগেরটা
13 দাগেটা কি বলেছে? বলেছে যে 14 সেমি ব্যাসার্ধের দৈর্ঘ্যে ব্যাসার্ধের একটি ভূগোলক রয়েছে। ভূগোলকটির বক্ষতলে 0.7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তাকার ছিদ্র হয়েছে। ভূগোলকটির গোলাকার অংশের ধাতব পাতের ক্ষেত্রফল লিখি। ভূগোলক কেমন হয় দেখতে? ভূগোলক এরকম হয়, এর দুই পাশে একটা ছিদ্র থাকে, এই ছিদ্রতে কি থাকে এরকম। ছবিটা পারফেক্ট না হলেও তোমাদের বোঝানোর জন্য যেটুকু দরকার আমি সেটুকুই কিন্তু আঁকছি, ঠিক আছে? এরকম থাকে ভূগোলক। এই ভূগোলকের ব্যাসার্ধ কত বলে দিয়েছে? ব্যাসার্ধ বলে দিয়েছে 14 সেমি। কত বলেছে? 14 সেমি। আর এই যে বৃত্তাকার রয়েছে এর ব্যাসার্ধ কত বলেছে? 0.7 সেমি। 0.7 সেমি। তাহলে বলছে এটা কত ধাতব পাত লেগেছে, তাই তো? ধাতব পাত কত লেগেছে? ক্ষেত্রফল বের করতে হবে। পুরোটা ক্ষেত্রফল কত হবে? এই পুরোটা ক্ষেত্রফল কত হবে স্যার? খুব সহজ তো, 4πr²। 4πr²। আর যা কত লিখবো? 14²। এটা ক্ষেত্রফল কত হবে? 4π14²। ঠিক আছে, কিন্তু সমস্যা হচ্ছে কি এটাতে উত্তর হয়ে যাওয়া উচিত, কিন্তু হবে না। কেন হবে না? কারণ এইখানে দুটো ছিদ্র রয়েছে, এইখানে দুটো ছিদ্র রয়েছে। তাহলে এই ছিদ্রের জন্য কিছুটা জায়গা তো ফাঁকা আছে, সেইটা তো ধাতু লাগেনি, তাহলে সেটুকু বাদ দিতে হবে। তাহলে এই ছিদ্রের ক্ষেত্রফলটা আমার বের করে তাকে বাদ দিতে হবে। এবারে ছিদ্রের ক্ষেত্রফল কি করে বের করবো? ছিদ্র কেমন দেখতে? বৃত্তাকার দেখতে। বৃত্তাকার মানে বৃত্তের ক্ষেত্রফল কি হয়? πr²। πr²। তাহলে এই ছিদ্রের ক্ষেত্রফল কত? পাই পাই r², সরি πr²। পাই আর কত? 0.7 বলা আছে, 0.7 r²। কিন্তু এখানে কি একটা বৃত্ত রয়েছে? দুটো বৃত্ত রয়েছে, এখানে রয়েছে একটা। তাহলে এর ক্ষেত্রফল যা হবে এর ক্ষেত্রফল তাই হবে। তাহলে একটার জন্য πr², আরেক জায়গায় 0.7 বসিয়ে দিয়েছি। আর দুটোর জন্য কত হবে? 2πr²। তাহলে এর সঙ্গে 2 গুণ করলাম, তার মানে কি বেরিয়ে গেল? দুটো বৃত্তের ক্ষেত্রফল বেরিয়ে গেল এটা। দুটো বৃত্তের ক্ষেত্রফল বেরিয়ে গেল এটা, আর পুরো গোলকটার ক্ষেত্রফল বেরিয়ে গেল এটা। তাহলে পুরো গোলকের ক্ষেত্রফল থেকে এই দুটো বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তাকার ছিদ্রের ক্ষেত্রফল যদি বাদ দিয়ে দিই তাহলে কি পেয়ে যাবো? ধাতু কতটা লেগেছে পেয়ে যাবো। এটাই কিন্তু আমাদের উত্তর, এটাই কিন্তু করতে হবে, বের করতে হবে। তোমরা ভালো করে এটা করবে, যদি আমি করে দিচ্ছি, তোমরা তো সব আমার করার জন্য অপেক্ষা থাকো, তো আমি করে দিচ্ছি। তাহলে কি হবে? ভূগোলকটির ব্যাসার্ধ, প্রথম লিখবে ভূগোলকটির ব্যাসার্ধ। ভূগোলকটির ব্যাসার্ধ কত? 14 সেমি। অতএব ভূগোলকটির ক্ষেত্রফল, সমগ্র তল লিখো কথাটা, সমগ্র তলের ক্ষেত্রফল কত? 4π14² বর্গ সেমি। এবারে কি লিখবে? বৃত্তাকার, বৃত্তাকার ছিদ্র, ছিদ্রটির ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত? 0.7 সেমি। অতএব বৃত্তাকার ছিদ্রটির ক্ষেত্রফল, ক্ষেত্রফল কত হবে? πr², 0.7 সেমি স্কোয়ার বর্গ একক। ঠিক আছে, অতএব দুটি বৃত্তাকার ছিদ্র, দুটি বৃত্তাকার ছিদ্রের ক্ষেত্রফল কত হবে? 2 গুণ। বাস, এরপরে কি করবে? এই পর্যন্ত দেখা যাচ্ছে তো? তাহলে এরপরে এইখানে চলে যাবে, ঠিক আছে? কি করে যাবে? যে দুটি বৃত্তের ক্ষেত্র বেরিয়ে গেছে, অতএব অতএব যেটা চেয়েছে, কি চেয়েছে দেখো, তা লিখবে যে ভূগোলকটির গোলাকার অংশের ধাতব পাতের ক্ষেত্রফল। অর্থাৎ ভূগোলকটির, এখানে লিখবে ভূগোলকটির, ভূগোলকটির ধাতব অংশের ক্ষেত্রফল সমান দিয়ে এটা। ঠিক আছে, লিখলাম। লেখার পরে দেখো কেমন করে সহজ করে করবো। 4π জায়গায় 2π আছে, এখানে 2π কমন নাও, তাহলে কি পড়ে থাকছে?
2 ইন্টু 14 স্কোয়ার, 14 স্কোয়ার মানে 14 ইন্টু 14 মাইনাস 0.7 এর স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট দাও যেহেতু ওটা ফার্স্ট ব্র্যাকেটে আছে, 2 পাইটা পরে গুণ করবে, ঠিক আছে। 14 আর 14 গুণ করো, গুণ করলে কত হয়? এরকম না করে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করলে হতো না? হতো না, 2 আছে, হবে না। 14 ইন্টু 14 গুণ করো, জাস্ট ক্যালকুলেশন আছে, ঠিক আছে, তোমরা করলে করতে পারো। 14 ইন্টু 14, 4 4 16 6 হাতে 1, 4 4 16 6 হাতে 1, 4 একে 4 একে 5, 4 1 মানে 6 9 196, তার সঙ্গে 2 গুণ করলে কত হবে? এর সাথে 2 গুণ করলে কত হবে? 2 6 12, 2 হাতে 1, এই তো 9 দিয়ে 18 একে 19, 9 হাতে 1, 2 একে 2 একে 3 মাইনাস 7 স্কোয়ার কত? 49, 0.1 ঘর পর ছিল, স্কোয়ার করলে 2 ঘর পর হয়ে যাবে এটা, ঠিক আছে। এরপরে এটা থাকুক, এটা বিয়োগ করলে কত হবে? আমরা যদি 392 থেকে 0.49 বাদ দিই, 392 থেকে দশমিক দাও দুটো, 0.49 বাদ দিই, 10 নিলে 1 ধার নিলে 10 হওয়ার কথা ছিল কিন্তু নয়, 5.191 মানে কত হচ্ছে? বিয়োগ করলে 191.51, এর সাথে কি করব? গুণ করব, 22 7 ইন্টু 191 ইন্টু 51, 7 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 7 দিয়ে 14, 14 আর 5, 7 7 49, 2 3 21 21 42, কত হচ্ছে এটা গুণ করলে? আচ্ছা, এই সবগুলো দশমিকটা তুলে দাও, দশমিকটা তুলে দিয়ে এখানে এ নিয়ে আসো, 100 নিয়ে আসো, বাস। তারপরে গুণ করো, হলো কত হবে? 44 ইন্টু 19151 বাই 700, ঠিক আছে। তো এই পুরোটা গুণ করলে কত হয়? এই তোমরা পুরোটা গুণ করো, কত হয় দেখো তো, পুরোটা গুণ করলে কত হয়? পুরোটা গুণ করো, দেখো তাহলে এটা হচ্ছে, কিন্তু দেখো এখানে এটা কি হলো, ও এখানে একটা ভুল হয়েছে, দেখো 392 থেকে 0 পয়েন্ট এখানে কোথায়, ও এখানে বিয়োগ করলাম, 1529 বেরোলো, আর 3 থেকে 3 হবে, তাহলে এখানে 3 হবে, দেখো তোমরা এই আমরা ক্যালকুলেশন গুলো করবে, 3 হলো, এখানেও 3 হবে, এখানেও 3 হবে, আর কোনো পার্থক্য নেই। এই এটা গুণ করবে, গুণ করে এটাতে ভাগ করবে, এই পর্যন্ত দেখা যাচ্ছে? তাহলে 2460.92 এটা হচ্ছে আসছে, এটা গুণ করে 700 দিয়ে ভাগ করবে, অ্যাকচুয়ালি 700 দিয়ে ভাগ করার দরকার নেই, এটা গুণ করার পর 7 দিয়ে ভাগ করবে, আর 0.2 ঘর 7 দিয়ে ভাগ করলে দেখবে এটা আসবে, দশমিক থাকবে না, আর 100 জন্য 0.2 ঘর সরিয়ে দেবে। তাই এত কি হলো? এত বর্গ সেমি, সেমিতে উঠতে ছিল, হ্যাঁ সেমি, সেমিতে ছিল, এত বর্গ সেমি, ঠিক আছে। তাহলে কনসেপ্টটা দেখো, এই পুরোটা ক্ষেত্রফল বের করলাম, ছোটটা ক্ষেত্রফল বের করলাম, দুটো জন্য বের করলাম, এই ছোট দুটো ছিদ্র এটা বের করলাম, এই পুরো ক্ষেত্রফল থেকে ছোট দুটো ছিদ্র বিয়োগ করলাম, 2 পাই কমন নিলাম, এখান থেকে এটা বিয়োগ করলাম, এটা এলো, এটা বসালাম, এটার সাথে গুণ করলাম, তোমাদের শুধু এই বড়, এই গুণটা শুধু বড় আছে, এই একটা গুণ তোমাকে বড় করতে হবে, আর 7 দিয়ে ভাগ করতে হবে, দেখবে এটা আসবে, 0.2 ঘর সরিয়ে দেবে, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল। এরপরে লাস্টের অঙ্কটা, 14 দাগের অঙ্কটা ভালো করে দেখো, আশা করি পারা উচিত তোমাদের, 14 দাগের অঙ্কটা আশা করি পেরে যাওয়া উচিত, তোমাদের 14 দাগের অঙ্কটা পেরে যাওয়া উচিত। তো তোমরা, তবু আমি করে দিচ্ছি, দেখো কি বলেছে, 14 দাগের অঙ্কটা কি বলেছে, বলেছে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট লোহার গোলক গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কয়টি নিরেট গুলি তৈরি করা যাবে? কি সহজ দেখো, 8 সেমি, একটা বড় গোলক বলেছে, 8 সেমি ব্যাসার্ধ, 8 মিটার হয়ে গেছে, সরি 8 সেমি ব্যাসার্ধের
গলিয়ে ছোট গোলক তৈরি করেছি। একই কনসেপ্ট, দেখো মনে পড়ে ছবিটা, কতগুলো ছোট গোলক তৈরি করা যাবে, তার ব্যাসার্ধ কত বলা আছে, 1 সেমি। তাহলে কতগুলো যাই না, মনে করি এক্স টি ধরে ফেলো, মনে করি কত 14 দাগ, এটা মনে করি এক্স টি কে 1 সেমি ব্যাসার্ধের গোলক তৈরি হবে, তৈরি হবে। ঠিক আছে, তাহলে 1 সেমি ব্যাসার্ধের গোলক তৈরি হবে, মনে করি এক্স টি। এবারে দেখো বড় গোলকে, বড় গোলকে ব্যাসার্ধ কত, 8 সেমি। অতএব বড় গোলকে আয়তন কি হবে, আয়তন কি হবে, 4/3 পাই 8 এর কিউব হয়ে গেল। ছোট গোলকের আয়তন কত হবে, ছোট গোলকের আয়তন, আয়তন কত হবে, ছোট গোলকের ব্যাসার্ধ কত বলেছে, 1 সেমি, তাহলে 4/3 পাই 1 এর কিউব। অতএব প্রশ্নানুসারে, প্রশ্নানুসারে না, আগে দেখো ছোট গোলকের আয়তন বলে হচ্ছে এক্স টি, ছোট গোলকের মনে করো এক্স টি ছোট গোলকের আয়তন কত হবে, 4/3 পাই 1 কিউব ইন্টু এক্স। প্রশ্নানুসারে কি হবে, এই এক্স টি ছোট গোলকের আয়তন যা হবে মিলিয়ে এই বড় গোলকের সমান হবে, সেই অঙ্কটার মতন সমান করে দিয়ে এক্স বের করে নেবো। অতএব প্রশ্নানুসারে কি 4/3 পাই 8 এর কিউব ইজিক্যাল টু 4/3 পাই 1 কিউব ইন্টু এক্স। 4/5 কেটে গেল, তাহলে এখানে কি হলো, 8 এর কিউব কত হয়, 8 64, 64 কত হয়, 512, 4 32, হাতে 3, 8 8 6 48, 51, তাই তো 512, তো কত হচ্ছে 512 ইজিক্যাল টু 1 এর কিউব তো 1 ইন্টু এক্স, তার মানে কি হলো, ঘুরিয়ে নিলে এক্স ইজিক্যাল টু 512। ঠিক আছে, অতএব উত্তরটা কি হবে, অতএব 512টি ছোট গোলক তৈরি হবে। ঠিক আছে, তোমাদের লং কোশ্চেন এই পর্যন্ত শেষ হলো। পরবর্তীকালে আমি ত্রিকোণমিতির পার্ট নিয়ে আসবো এবং তোমাদের শর্ট কোশ্চেন করে সিরিজ তৈরি করব, যেখান থেকে তোমাদের সব ম্যাথমেটিক্স গুলো শর্ট কোশ্চেন গুলো আসবে, জানো 40 নম্বরের শর্ট কোশ্চেন থাকে। তোমাদের বলেছিলাম কোন কোনটা ইম্পর্টেন্ট, আমি বলে দেবো। যেহেতু শর্ট কোশ্চেন গুলো এখনো আমি শেষ করতে পারিনি, তাই শর্ট কোশ্চেনের সঙ্গে আমি সাজেস্টিভ করে দেবো এই চ্যাপ্টার থেকে কি কি আসতে পারে, হ্যাঁ, সম্ভাবনা কোনগুলো সব থেকে বেশি আছে। যেহেতু শর্ট কোশ্চেন গুলো করিনি, তাই আমি এখন সেই সাজেশনটা দিলাম না। তবুও তোমরা বলতে পারো যে স্যার বলেছিলেন প্রথমে যে লাস্টের দিকে কোনটা বেশি ইম্পর্টেন্ট বলে দেবেন, তো তাও আমি বলে দিচ্ছি এই কয়েকটা লং কোশ্চেন থেকে কোনগুলো বেশি ইম্পর্টেন্ট। মনে রাখবে 6 দাগেরটা বেশি ইম্পর্টেন্ট আছে, 6 দাগেরটা, ঠিক আছে, 6 দাগেরটা ইম্পর্টেন্ট আছে। তারপরে 8, 8, 9, 8এরটা যেমন 14টাও তেমন, তাহলে 8এরটা ইম্পর্টেন্ট তেমন 14টাও ইম্পর্টেন্ট, 9। আর এদিকে যেটা আছে 8, 9, 8, 9, 14 হয়ে গেল। আর ওই 12, 13, 12, 13 এই কয়েকটা ইম্পর্টেন্ট আছে বেশি। 8, 9, 12, 13, 14, 14টা বলতে লাগে না, কারণ 14টা পুরো 8-এর মতন, আর ওপাশে 6, এগুলো বেশি ইম্পর্টেন্ট। তার মানে ভেবো না যে এইগুলোই কনফার্ম আসবে, এগুলো বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন আমি করবো না। তবে হ্যাঁ, এগুলো আসতে পারে। যারা একটু দুর্বল স্টুডেন্ট, বলে রাখি কথাটা, একটু দুর্বল স্টুডেন্ট তারা পরীক্ষার সময় একটু সাজেস্টিভ হয়ে যাবে, ঠিক আছে। যারা ভালো স্টুডেন্ট তারা কিন্তু একদম সাজেস্টিভ হয়ে যাবে না। হ্যাঁ, তোমাদের সাজেস্টিভ হয়ে যাবে, তোমরা কেমন যাবে, তোমরা সব অঙ্ক করবে এবং পরীক্ষার সময় যেই অঙ্কগুলো বেশি বেশি ইম্পর্টেন্ট স্যাররা বলেছে সেটা একটু বেশি করে দেখে যাবে, যাতে ওইগুলো এলে খুব সহজে কম সময় নামিয়ে দিতে পারো। যাই হোক, যদি আমার পড়ানো ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও।
পরবর্তীকালে দেখা হচ্ছে। তোমাদের সাবস্ক্রিপশন এবং তোমাদের সাপোর্ট, মানে লাইক আর কমেন্ট আমাকে অনেক এনার্জি দেবে, এবং পরবর্তীকালে আমি আরো উন্নত মানের অনেক ক্লাস নিয়ে আসবো। আশা করছি সেই ক্লাসগুলো তোমরা অন্য কোনো কোথাও পাবে না। এবং ফিজিক্যাল সায়েন্সের আমি চ্যাপ্টার ওয়াইজ ম্যাথমেটিক্স নিয়ে আসবো। আগেও বলেছি ত্রিকোণমিতি নিয়ে আসবো, যেই সব জায়গা থেকে বেশি বেশি নাম্বার আসতে পারে, বেশি বেশি কোশ্চেন ফলো হয়, সেই সব জায়গা থেকে কিন্তু আমি নিয়ে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। যদি ভালো লেগে থাকে সাপোর্ট করো। আজ এই পর্যন্ত, পরের দিন দেখা হচ্ছে নতুন ক্লাস নিয়ে। টাটা।